আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প বেলুন নিয়ে পরিহাস। লিখেছেন এডগার অ্যালান পো। মিস্টার হেনসেন ও স্যার জর্জ ক্যালির দুটি সাম্প্রতিক ব্যর্থতার জন্য আকাশপথে সমুদ্র পাড়ি দেবার বিষয়টির প্রতি জনসাধারণের আগ্রহ বহুল পরিমাণে হ্রাস পেয়েছে। মিস্টার হেনসেনের পরিকল্পনাটিকে বিজ্ঞানীরাও প্রথমে খুবই কার্যকরী বলে মনে করেছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল সে পরিকল্পনার মূল ভিত্তিটাই ভ্রান্ত। স্যার জর্জ কেলি সেই ভুল শুধরে নিয়ে যন্ত্রটির আমূল পরিবর্তন করলেন এবং পলিটেকনিক ইনস্টিটিউশনে তার একটা মডেলের পরীক্ষার ব্যবস্থাও করলেন। কিন্তু এত করেও বেলুনটিকে মোটেই আকাশে ওড়ানো গেল না। এইভাবে গোটা পরিকল্পনাটাই পুরোপুরি ব্যর্থতায় পর্যবসিত হলো। ঠিক সেই সময়ে মিস্টার মঙ্ক ম্যাসন আর্কিমিডিসের নীতি অনুসরণ করে একটি বেলুন বানিয়ে উইলিশের কক্ষে সেটাকে জনসমাবেশে চালিয়ে দেখালেন এবং পরে মডেলটিকে নিয়ে গেলেন অ্যাডিলেড গ্যালারিতে। স্যার জর্জ কেলির বেলুনের মতোই তার বেলুনটিও ছিল অন্ডাকার, দৈর্ঘ্য 13 ফুট 6 ইঞ্চি, উচ্চতা 6 ফুট 8 ইঞ্চি। এই মডেলটিকে অ্যাডিলেড গ্যালারিতে চালিয়ে দেখানো হলো। যন্ত্রটি ঘন্টায় 5 মাইল বেগে উড়েও গেল। কিন্তু কি আশ্চর্য, যন্ত্রটির গঠন পদ্ধতি বড় বেশি সরল হয় জনগণ তার কাজকর্মে খুব একটা আগ্রহ দেখালো না। মিস্টার ম্যাসন কিন্তু নিজের আবিষ্কার দেখে খুব সন্তুষ্ট হলেন। তিনি স্থির করলেন অনতিবিলম্বে এমন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বেলুন তৈরি করবেন যাতে চড়ে নাসাও বেলুনের মতোই ব্রিটিশ চ্যানেল পাড়ি দেওয়া যাবে। এই পরিকল্পনাকে সফল করার কাজে তিনি স্যার ব্রিংহার্স্ট ও মিস্টার অসবর্নের পৃষ্ঠপোষকতা প্রার্থনা করলেন এবং পেয়েও গেলেন। মিস্টার অসবর্নের ইচ্ছামতো এই প্রকল্পটিকে জনসাধারণের কাছ থেকে একান্তভাবেই গোপন রাখা হলো। যন্ত্রটির নকশার খবর জানল কেবলমাত্র তারাই যাদের উপর সেটা তৈরি করার ভার দেওয়া হলো, আর সে কাজটা করা হলো মিস্টার ম্যাসন, মিস্টার হল্যান্ড, স্যার ব্রিংহার্স্ট ও মিস্টার অসবর্নের তত্ত্বাবধানে। পেন্সট্রুথালের নিকটবর্তী মিস্টার অসবর্নের বাড়ি। গত শনিবারে মিস্টার হেনসেন বন্ধু মিস্টার আইন্সওয়ার্থকে সঙ্গে নিয়ে গোপনে বেলুনটি দেখলেন এবং এই বিমান ভ্রমণে অংশীদার হবার সব ব্যবস্থা পাকা করে ফেললেন। দুজন নাবিককে কেন এই দলে নেওয়া হয়েছিল সে খবর আমরা জানি না, কিন্তু 2-1 দিনের মধ্যেই এই অসাধারণ সমুদ্রযাত্রার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা পাঠকদের জানিয়ে দেব। মূল পরিকল্পনা ছিল ব্রিটিশ চ্যানেল অতিক্রম করা এবং প্যারিসের যতটা কাছে সম্ভব অবতরণ করা। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাত্রীরা ইউরোপের যে কোনো দেশের পাসপোর্ট জোগাড় করে নিয়েছিল এবং তার ফলে অভিযাত্রীরা সরকারি আইন কানুনের ফাঁদ থেকে নিজেদের মুক্ত করে নিয়েছিল। অবশ্য অপ্রত্যাশিত কতগুলি ঘটনার জন্য সেই সব পাসপোর্ট শেষ পর্যন্ত কোনো কাজেই লাগেনি। চলতি মাসের 6 তারিখ শনিবার ভোর থেকেই উত্তর ওয়েলসের অন্তর্গত প্রায় মাইলখানিক দূরে অবস্থিত মিস্টার অসবর্নের উইলভার হাউসের প্রাঙ্গণে বেলুনে হাওয়া ভরার কাজ শুরু হয়ে গেল এবং 11:07 পরে যাত্রার সব আয়োজন সারা হলে বেলুনটাকে খুলে দেওয়া হলো এবং সেটা ধীরে ধীরে স্বচ্ছন্দ গতিতে ঈষৎ দক্ষিণ দিকে উঠতে লাগলো। প্রথম আধ ঘন্টা স্ক্রু বা হাল কোনোটাই ব্যবহার করা হলো না। এবার আমরা চলে যাচ্ছি মিস্টার ফরসাইটের লেখা দিনলিপিতে, যেখানে তিনি মিস্টার মঙ্ক ম্যাসন ও মিস্টার আইন্সওয়ার্থের যুগ্ম পাণ্ডুলিপিকে হুবহু ভাষান্তরিত করেছেন। দিনলিপিটি মিস্টার ম্যাসনের নিজের হাতে লেখা। মিস্টার আইন্সওয়ার্থ তাতে প্রতিদিন একটি পুনশ্চ সংযোজিত করেছেন। সেই সঙ্গে তিনি এই সমুদ্র যাত্রার একটি চমৎকার ও আকর্ষণীয় বিস্তারিত বিবরণও প্রস্তুত করেছেন। অচিরেই আমরা সেই বিবরণ জনসাধারণকে উপহার দেব। দিনলিপি। শনিবার 6 এপ্রিল রাতারাতি প্রস্তুতি পর্ব শেষ করে আজ ভোরে আমরা বেলুনটাকে ফোলাবার কাজ শুরু করলাম, কিন্তু ঘন কুয়াশার জন্য রেশমের ভাঁজগুলি ঠিকমতো না খোলায় সে কাজ শেষ করতে প্রায় 11টা বেজে গেল। তারপর বাঁধন কেটে দিতেই সেটা ধীরে ধীরে উপরে উঠে আমাদের ব্রিটিশ চ্যানেলের দিকে নিয়ে চলল। উপরে ওঠার শক্তিটা আমাদের প্রত্যাশার চাইতেও বেশি হতে লাগলো। উঠতে উঠতে যত পাহাড়ের চূড়াগুলো ছাড়িয়ে বেশি করে রোদের মধ্যে পড়লাম, ততই আমাদের ঊর্ধ্বগতি দ্রুততর হতে লাগলো।
10 মিনিটের মধ্যেই ব্যারোমিটারে 15,000 ফুট উচ্চতা ধরা পড়ল। আবহাওয়া ছিল অতি চমৎকার, ফলে নিচের ভূস্তরকে দেখাচ্ছিল পরম রমণীয়। আমরা দ্রুত গতিতে এগিয়ে চলেছি দক্ষিণাঞ্চলের পর্বতশ্রেণীর দিকে, কিন্তু তখন আমরা এতটাই উচ্চতা রেখে চলেছি যে কোনো রকম বিপদের সম্ভাবনা মাত্রও ছিল না। 11:30টার সময় প্রথম চোখে পড়ল ব্রিটিশ চ্যানেল। আরও 15 মিনিট পরে উপকূলের ঢেউয়ের রেখাটি যেন ঠিক আমাদের নিচেই দেখা দিল। আমরা তখন সমুদ্রের উপর পৌঁছে গেছি। এবার আমরা স্থির করলাম যে বেশ কিছুটা গ্যাস ছেড়ে দেব। সেটা করার সঙ্গে সঙ্গেই আমরা একটু একটু করে নামতে লাগলাম। প্রায় 20 মিনিটের মধ্যেই আমাদের প্রথম বয়াটি পানি স্পর্শ করল এবং তারপরেই দ্বিতীয়টি পানি স্পর্শ করা মাত্রই আমাদের গতি মোটামুটি স্থির হয়ে গেল। এবার বেলুনের হাল ও স্ক্রুর কার্যকারিতা পরীক্ষা করার জন্য দুটোকেই সক্রিয় করে দেওয়া হলো। আমাদের তখন লক্ষ্য বেলুনটিকে পূর্ব দিকে ঘুরিয়ে প্যারিসের দিকে নিয়ে যাওয়া। সেই কাজটা সফল হয়। আমরা 9 বার আনন্দধ্বনি করে আমাদের আবিষ্কারের মূলনীতির একটা সংক্ষিপ্ত বিবরণ একখণ্ড কাগজে লিখে একটা বোতলের মধ্যে ভরে সেটাকে সমুদ্রে ফেলে দিলাম। কিন্তু আনন্দ কোলাহল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা অদৃষ্টপূর্ব দুর্ঘটনা ঘটল যাতে আমাদের উৎসাহে অনেকটা ভাটা পড়ল। যে ইস্পাতের দণ্ডটি বেলুনের স্প্রিংটাকে প্রোপেলারের সঙ্গে যুক্ত করে রেখেছিল সেটা হঠাৎ ছিটকে বেরিয়ে গিয়ে ঝুলতে লাগলো। আমরা যখন সেটাকে আবার ঠিক জায়গায় বসানোর কাজে ব্যস্ত, সেই ফাঁকে পূর্ব দিক থেকে একটা প্রচণ্ড বাতাসের ঝাপটা এসে আমাদের আটলান্টিক মহাসাগরের দিকে দ্রুত গতিতে ঠেলে নিয়ে চলল। ফলে অচিরেই বুঝলাম যে ঘন্টায় 50-60 মাইল বেগে আমরা সমুদ্রের দিকে ছুটে চলেছি। কোনো মতে ইস্পাতের দণ্ডটাকে ঠিক জায়গায় বসিয়ে তবে আমরা প্রকৃত অবস্থা নিয়ে ভাবতে বসলাম। আর তখনই মিস্টার আইন্সওয়ার্থ একটা অসাধারণ প্রস্তাব করলেন এবং মিস্টার হল্যান্ডও সঙ্গে সঙ্গে তাকে সমর্থন করেন। প্রস্তাবটা হলো পুনরায় প্যারিসের দিকে ফিরে না গিয়ে এই প্রবল বাতাসের সুযোগ নিয়ে উত্তর আমেরিকার উপকূলে পৌঁছাবার চেষ্টা করাই আমাদের উচিত। কিছুটা চিন্তা করে আমিও এই সাহসী প্রস্তাবে সম্মত হলাম। কিন্তু কি আশ্চর্য, কেবলমাত্র নাবিক দুজনই তাতে আপত্তি জানালো। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে আমাদের প্রস্তাবই গ্রাহ্য হলো। আমরা সোজা পশ্চিম দিকে এগিয়ে চললাম। বেলুনের গতিবেগ ক্রমেই বাড়তে লাগলো। নতুন করে ঝড়ো হাওয়া ধেয়ে এলো। আমরা উড়ে চললাম অভাবনীয় দ্রুত বেগে। বলাই বাহুল্য, অল্প সময়ের মধ্যে আমাদের চোখ থেকে উপকূল রেখা মুছে গেল। নানা ধরনের অসংখ্য জাহাজ আমরা পার হয়ে গেলাম। তাদের মধ্যে কয়েকটি গতির প্রতিযোগিতায় আমাদের হারিয়ে দেবার চেষ্টাও করল, কিন্তু বেশিরভাগই সে চেষ্টাই ক্ষান্ত দিল। আমাদের উঠতে দেখে সব জাহাজেই প্রচণ্ড উত্তেজনা দেখা দিল। তা দেখে আমাদেরও খুব মজা লাগলো। আমাদের 2 নাবিক তো জেনেভার গ্লাসে চুমুক দেবার ফলে একেবারে বেপরোয়া হয়ে উঠল। অনেক জাহাজ থেকেই বন্দুকের গুলি ছোঁড়া হতে লাগলো। সকলেই প্রবল চিৎকার করে টুপি ও রুমাল উড়িয়ে আমাদের অভিবাদন জানালো। এইভাবে সারাদিন কেটে গেল। বিশেষ কোনো ঘটনা ঘটল না। ক্রমে রাত নামল। আমরাও কতটা দূরত্ব পার হয়েছি তার একটা মোটামুটি হিসাব কষে ফেললাম। সেটা 25 মাইলের কম তো হবেই না, হয়তো তার কিছু বেশিও হতে পারে। প্রোপেলারটাকে সব সময়ই কাজে লাগানো হলো, আর তাতে আমাদের অগ্রগতিও ঠিকভাবেই চলতে লাগলো। সূর্য ডুবে গেল। ঝড়ঝঞ্ঝাটা নতুন করে হ্যারিকেনের রূপ নিল। ফসফরাসের আলোর ঝিকিমিকির জন্য নিচের সমুদ্রটাও স্পষ্ট হয়ে দেখা দিল। সারা রাত পূবের হাওয়া বইতে লাগলো। তাতে আমাদের যাত্রা সাফল্যই সূচিত হলো। প্রচণ্ড ঠান্ডা, ভেজা আবহাওয়া খুবই কষ্টকর মনে হতে লাগলো। তবে বেলুনে প্রচুর জায়গা থাকায় আমরা জোব্বা ও কম্বল জড়িয়ে বেশ আরামেই শুয়ে পড়লাম। পুনশ্চ মিস্টার আইন্সওয়ার্থের লেখা। বিগত 9টি ঘন্টা আমার জীবনের সবচাইতে উত্তেজনাপূর্ণ সময়। এই অজানা বিপদ ও অ্যাডভেঞ্চারের নতুনত্ব আমার কাছে দেখা দিল এক ধারণাতীত মহত্ব নিয়ে। ঈশ্বর করুন আমাদের যাত্রা যেন সফল হয়। আমার মতো একজন তুচ্ছ মানুষের নিরাপত্তার জন্য আমি এ সাফল্যের প্রার্থনা করছি না। প্রার্থনা করছি মানুষের জ্ঞান ভাণ্ডার
ও এই জয়ের বিরাটত্বের জন্যে। অথচ কাজটা ততই সহজসাধ্য যে মানুষ কেন এতদিন এই কাজটি করতে এগিয়ে যায়নি সেটাই এক বিস্ময়। যে ঝড়টি এখন আমাদের সহায় হয়েছে, এরকম আর একটি ঝড়ের টানে একটা বেলুন 4-5 দিন ধরে ছুটে চলুক, আর সেই সময়ের মধ্যেই যাত্রীরা পৌঁছে যাক সমুদ্রের এক উপকূল থেকে আর এক উপকূলে। এরকম এক ঝড়ের দৌলতে সুদূর প্রসারী আটলান্টিক মহাসাগর হয়ে পড়ে একটা হ্রদ মাত্র। সমুদ্রের উথাল পাথাল ঢেউ সত্ত্বেও এই মুহূর্তে আমাকে সবচাইতে বিস্মিত করেছে তার অপার নৈঃশব্দ। পানির বুক থেকে কোনো কণ্ঠস্বর উঠে যাচ্ছে না স্বর্গের দিকে। সুদূর প্রসারী জ্বলন্ত সমুদ্রের দেহ যন্ত্রণায় মুচড়ে মুচড়ে উঠলেও সে যেন বিনা অভিযোগে তা সহ্য করছে। পর্বত প্রমাণ ঢেউগুলি দেখে মনে হচ্ছে অসংখ্য বিরাটকায় মুখ শয়তান বুঝি প্রতিকারবিহীন যন্ত্রণায় আছড়ে পড়ছে। এইরকম একটা রাতেই তো মানুষ বাঁচার মতো বাঁচে। এই জীবন একটা শতাব্দীব্যাপী সাধারণ জীবনের সমতুল্য। আজকের রাতের এই উচ্ছ্বসিত আনন্দের বিনিময়ে আমি 100 বছরও বেঁচে থাকতে চাই না। রবিবার 7 তারিখ। মিস্টার ম্যাসনের পাণ্ডুলিপি। আজ সকাল 10টা নাগাদ ঝড়ের বেগ অনেক কমে এসেছিল। তখন হয়তো আমরা ঘন্টায় 30 মাইল বা তার চাইতে একটু বেশি গতিতে এগিয়ে চলেছিলাম উত্তরের দিকে। কিন্তু এখন সূর্যাস্তের সময় প্রধানত স্ক্রু ও হালের কল্যাণে আমরা চলেছি পশ্চিম মুখে। আমি তো মনে করি আমাদের এই অভিযান সম্পূর্ণ সফল হয়েছে। এখন আর যে কোনো দিকে আকাশপথে সমুদ্রের পার হয়ে যাওয়া কোনো সমস্যাই নয়। গতকালের প্রবল বাতাসের বিরুদ্ধে হয়তো আমরা ইচ্ছামতো চলতে পারতাম না, কিন্তু প্রয়োজন হলে কিছুটা উপরে উঠে গিয়ে আমরা নিশ্চয়ই সেই বাতাসকে এড়িয়ে যেতে পারতাম। আমার স্থির বিশ্বাস একটা প্রোপেলারের সাহায্যে যে কোনো মোটামুটি জোরদার বাতাসের বিরুদ্ধে ইচ্ছামতো পথে চলা যায়। আজ দুপুরে মালের ভার কমিয়ে নিয়ে আমরা প্রায় 25,000 ফুট উঁচুতে উঠে গিয়েছিলাম। এ যাত্রা যদি আরও 3 সপ্তাহ ধরে চলে তাহলে এই ছোট পুকুরটাকে পাড়ি দেবার মতো প্রচুর গ্যাস আমাদের আছে। অকারণে ভুল বুঝে এই যাত্রার অসুবিধাগুলিকে বড় বেশি করে দেখা হয়েছে। আমি ইচ্ছেমতো স্রোত বেছে নিতে পারি, আর সবগুলি স্রোতধারাই যদি আমার বিরুদ্ধে যায় তাহলেও প্রোপেলারের সাহায্যে আমি বেশ ভালোভাবেই এগিয়ে যেতে পারি। উল্লেখ করার মতো কিছুই ঘটেনি। রাতটাও ভালো কাটবে বলেই মনে হচ্ছে। পুনশ্চ মিস্টার আইন্সওয়ার্থের লেখা। উল্লেখ করার মতো বিশেষ কিছু নেই, তবে একটা ঘটনা আমার কাছে খুব বিস্ময়কর মনে হয়েছে। কোটাপাক্সির সমান উচ্চতায় উঠেও আমার খুব ঠান্ডা লাগেনি, মাথা ধরেনি, শ্বাসকষ্ট হয়নি। শুধু আমারই নয়, মিস্টার ম্যাসন বা মিস্টার হল্যান্ড বা স্যার এভারাল্ড কারোরই কিছু হয়নি। মিস্টার অসবর্ন বুকের সংকোচনের কথা বলেছিলেন বটে, তবে সেটা অচিরেই কেটে গিয়েছিল। সারাটা দিন জোর গতিতে উড়েছি, কাজেই আটলান্টিক পাড়ি দেবার অর্ধেকের বেশি পথ অবশ্যই পার হয়েছি। নানা ধরনের প্রায় 20-30টা জাহাজের উপর দিয়ে এসেছি। সকলেই বেশ চমৎকৃত হয়েছে বলে মনে হলো। মোট কথা, বেলুনে চড়ে মহাসাগর পাড়ি দেওয়া খুব একটা শক্ত কাজ নয়। যা কিছু অজানা তাকেই অনেক বড় কিছু বলে মনে হয়। 25,000 ফুট উঁচুতে উঠে আকাশটাকে মনে হয় প্রায় কালো। তারাগুলা খুব পরিষ্কার দেখা যায়, আর সমুদ্রকে কাছিম পিঠের বদলে মনে হয় সম্পূর্ণ অবতল। সোমবার 8 তারিখ। মিস্টার ম্যাসনের পাণ্ডুলিপি। আজ সকালে প্রোপেলারের দণ্ডটা নিয়ে কিছু অসুবিধে ভোগ করতে হয়েছে। ওটাকে সম্পূর্ণ নতুনভাবে গড়তে হবে। সারাদিন উত্তর পূর্ব দিক থেকে একটানা জোর বাতাস বয়েছে, তাই এখন পর্যন্ত বাতাসকে আমাদের অনুকূলেই মনে হচ্ছে। দিনের আলো ফোটার ঠিক আগে বেলুনের একটা খসখস শব্দ শুনে আমরা সকলেই কিছুটা ভয় পেয়েছিলাম। আবহাওয়া তাপ বৃদ্ধির ফলে গ্যাসের আয়তন বেড়ে যাওয়াতেই এটা ঘটেছিল। বেলুন থেকে কয়েকটা বোতল ছুঁড়ে দিলাম নিচের জাহাজগুলোকে লক্ষ্য করে। দেখলাম একটা বড় জাহাজ, মনে হলো নিউ ইয়র্ক লাইনের কোনো জাহাজ, তার মধ্যে একটা বোতল তুলে নিল। জাহাজটার নাম দেখতে চেষ্টা করলাম, কিন্তু ঠিক পড়তে পারা গেল না। মিস্টার অসবর্নের দূরবীনে সেটাকে আটলান্টা বলে মনে হলো। এখন রাত 12টা।
আমরা দ্রুত গতিতে এগিয়ে চলেছি প্রায় পশ্চিম দিকে। সমুদ্রে অদ্ভুত রকমের ফসফরাসের ঝিলিমিলি। পুনশ্চ মিস্টার আইন্সওয়ার্থের লেখা। এখন রাত 2টো। মনে হচ্ছে চারিদিক শান্ত, কিন্তু এ ব্যাপারটা সঠিক বলা শক্ত, কারণ আমরা চলেছি পুরোপুরি বাতাসের অনুকূলে। হুইলডোর ছাড়বার পর থেকে আমি ঘুমোইনি, কিন্তু আর পারছি না, একটু ঘুমিয়ে নিতেই হবে। আমেরিকার উপকূল আর বেশি দূর হবে না। মঙ্গলবার 9 তারিখ। মিস্টার আইন্সওয়ার্থের পাণ্ডুলিপি। রাত 1টা। দক্ষিণ ক্যারোলিনার নিচু উপকূল রেখা পরিষ্কার দেখা যাচ্ছে। একটা বড় সমস্যা মিটে গেল। আমরা আটলান্টিক পাড়ি দিয়েছি, বেশ ভালোভাবে, সহজে পাড়ি দিয়েছি আটলান্টিক। ঈশ্বরের জয় হোক। এরপরে কে বলবে কোনো কাজ অসম্ভব? দিনলিপি এখানেই শেষ। অবশ্য বেলুন থেকে নামার কিছু বিবরণ মিস্টার আইন্সওয়ার্থ শুনিয়েছিলেন মিস্টার ফরসাইথকে। অভিযাত্রীরা যখন প্রথম উপকূল দেখতে পেয়েছিলেন, তখন চারদিক ছিল মৃত্যুস্তব্ধ। দেখার সঙ্গে সঙ্গেই 2 নাবিক ও মিস্টার অসবর্ন উপকূলটা চিনতে পেরেছিলেন। শেষোক্ত ভদ্রলোকের ফোর্ট মুলটটিতে পরিচিত লোক থাকায় সঙ্গে সঙ্গে স্থির করা হয়েছিল তার কাছাকাছি নামতে হবে। বেলুনটাকে সমুদ্র সৈকতের উপরে আনা হলো এবং ছোট নোঙরটা ফেলে দিতেই সেটা শক্ত হয়ে মাটিতে বসে গেল। দ্বীপের অধিবাসীরা এবং দুর্গের অধিবাসীরা এসে বেলুন দেখতে ভিড় করে দাঁড়ালো, কিন্তু আটলান্টিক পাড়ি দেবার মতো এত বড় একটা বাস্তব অভিযানের ব্যাপারটা তাদের বোঝাতে অনেক কাঠখড় পোড়াতে হলো। নোঙরটা মাটি ছুঁয়েছিল ঠিক 2টায়। অতএব পুরো অভিযানটা শেষ করতে লেগেছিল 75 ঘন্টা বা তার কিছু কম সময়। কোনো গুরুতর দুর্ঘটনা ঘটেনি। কোনো সময়ে কোনো সত্যিকারের বিপদের আশঙ্কাও কেউ করেনি। বেলুনটা নির্বিঘ্নেই নেমেছিল। যে পাণ্ডুলিপি থেকে এই বিবরণ সংকলিত হয়েছে, সেটাকে যখন চার্লটন থেকে পাঠানো হয়েছিল, তখনও দলটা ফোর্ট মুলটটিতেই ছিল। তাদের আর কি বাসনা ছিল সেটা জানা যায়নি, কিন্তু পাঠকদের আমরা স্বচ্ছন্দেই কথা দিতে পারি যে হয় সোমবার অথবা বড়জোর তার পরের দিনের মধ্যেই আরও কিছু খবর তাদের জানাতে পারব। আজ পর্যন্ত মানুষ যত অভিযান সম্পূর্ণ করেছে অথবা করার চেষ্টা করেছে, এই অভিযানটি যে তার মধ্যে সবচাইতে বিরাট, সবচাইতে আকর্ষক এবং সবচাইতে গুরুত্বপূর্ণ, সে বিষয়ে কোনো প্রশ্নই নেই। এর ফলে আরও কি অদ্ভুত ঘটনা ঘটতে পারে, এখনই তা নিয়ে ভাবনা চিন্তা করা একান্তই অর্থহীন। ধন্যবাদ।